স্বাগত বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কক্সবাজারের আদালতে সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। ওসি প্রদীপ সহ আসামিদের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য। অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে, পুলিশ কর্মকর্তার যোগ সাজসের অভিযোগ। করোনায় দেশে আরও ১১৭ জনের মৃত্যু। টিকার দ্বিতীয় ডোজে সময় ব্যবধান কমানোর পরামর্শ প্রধানমন্ত্রী। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা, পুনরাবৃত্তি এড়ানোর নির্দেশনা। নেত্রকোনায় পিবিআই পরিদর্শককে ঘুষের কোনালা ফাঁস। মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ নেয়ার অভিযোগ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলায় ৮৩ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সোমবার জেলা জজ আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এর আগে সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মেজর সিনহা হত্যার ১ বছর ২২ দিন পর শুরু হলো বিচারিক কার্যক্রম। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার ১৫ আসামিকে। প্রথম দিন ৩ জনের সাক্ষ্য নেয়ার কথা থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হয় বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের। বিচারক মোহাম্মদ ইসমাইল তার সাক্ষ্য গ্রহণ করেন। উনি যে দরখাস্ত করেছেন আয়ুর সাথে যিনি যোগাযোগ রেখে যেসব আসামিদের নাম সাসিতে আসছে তাদের বিরুদ্ধে উনি আজকে সাক্ষ্য প্রদান করেছেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা ৫ ঘন্টা জেরা করেন বাদীকে। জেরা শেষ না হয় মঙ্গলবারও তাকে জেরা করবেন আইনজীবীরা। ওসি প্রদীপ যিনি টেকনাফ থানার ওসি ছিলেন এবং এসআই লিয়াকত, এই দুজনের পক্ষের জেরাটা হবে কিন্তু আগামীকাল। করোনা পরিস্থিতির কারণে দেরিতে হলেও বিচার শুরু হয় সন্তোষ জানিয়েছেন বাদী শারমিন শাহরিয়ার। একই সঙ্গে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। চার্জশিটে অন্তর্ভুক্ত যে ১৫ জন আসামি রয়েছে, আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি সেই ১৫ জন আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়। এ মামলায় ২৫ আগস্ট পর্যন্ত ৮৩ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ১৫ আসামির সবাই কারাগারে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এদিন মোট ৪ জন সাফাই সাক্ষ্য দেন। মামলায় মোট ৪৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২০১৯ সালের ১৩ নভেম্বর ডিবি ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সে বছরের ৭ অক্টোবর ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে ২ জাপানি শিশু। সকালে মা ও বিকেলে বাবা দেখা করতে পারবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত বলেছে, বাবা মায়ের দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। ২ সন্তানের অভিভাবকত্ব পেতে জাপানি নারী নাকানো এরিকো সম্প্রতি টোকিও থেকে ঢাকায় আসেন। দ্বারস্থ হন হাইকোর্টের।
এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার 2 শিশুসহ বাবা ও ফুফুকে 31 আগস্ট হাজিরের নির্দেশ দেয় আদালত। এর মধ্যে রোববার রাত 9:30টায় শিশুদের বাসা থেকে নিয়ে যায় সিআইডি। জেসমিন ও লিনাকে রাখা হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুদের বাসা থেকে নিয়ে যাওয়া নিয়ে সোমবার সকালে আদালতে প্রশ্ন তোলেন বাবার আইনজীবী। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার আদালতকে জানান, শিশুদের অন্য জায়গায় সরিয়ে ফেলতে পারে এ শঙ্কায় সিআইডি তাদের হেফাজতে নেয়। যে একতরফার গল্প শুনছেন, এখন কিন্তু বাবার ভার্সনটা শুনতে পারছেন না, কারণ উনি ভিকটিম সাপোর্ট সেন্টারে ওনার বাচ্চাদের নিয়ে আছেন। উনি কিন্তু কোর্টে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, উনি কিন্তু অন্য জায়গায় নাই, ওইখানে তার বাচ্চাদের সঙ্গে আছেন। মায়ের আইনজীবী শিশির মনির শিশুদের 31 আগস্ট পর্যন্ত জাপান দূতাবাসে রাখার প্রস্তাব দিলে নাকচ করে দেন বাবার আইনজীবী। পরে হাইকোর্ট শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দেয়। 31 আগস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। এই সময়ের মধ্যে তারা চাইলে খাবার দাবারও দিতে পারবেন। আদালতের আদেশে আমি খুবই খুশি, কারণ গত 7 মাসে আমি তাদের মাত্র 3 বার দেখতে পেয়েছি। এই 1 সপ্তাহে আমি তাদের প্রতিদিন দেখতে পারবো। আমার আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। 31 আগস্টের মধ্যে দুই পক্ষের আইনজীবীকে বিরোধের মীমাংসা করতে অনুরোধ করে হাইকোর্ট। বাবা মাকেও শিশুদের অবস্থা বিবেচনা করতে বলে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় গোল্ডেন মনির নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। এর আগে গত 26 জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের পৃথক 2 মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ। 8 মার্চ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে চার্জ গঠনের শুনানির দিন ঠিক করে। গত বছরের 20 নভেম্বর বাসায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র্যাব। এই সময় একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকের 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির মূল মালিক সোনিয়া মেহজাবিন সহ 3 জনকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর 2 আসামি হলেন সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান ও ই-অরেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী। ই-অরেঞ্জের মালিকপক্ষ প্রতারণামূলকভাবে 1 লাখ গ্রাহকের 1100 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ এনে গত মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় একটি মামলা করা হয়। এদিকে ই-অরেঞ্জের 2টি ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে পুলিশ। গত 20 জুলাইয়ের হিসাব অনুযায়ী 2টি ব্যাংক হিসেবে 3,12,14,356 টাকা ছিল। ই-অরেঞ্জের অফিসিয়াল নাম eorange.shop। ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার যোগসাজশেই প্রতারণার ছক, আর সেই পুলিশ কর্মকর্তার ই-অরেঞ্জের লেনদেনের তথ্য এসেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির কাছে। এরই মধ্যে 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালিক মেহজাবিন সহ 3 কর্মকর্তা কারাগারে। পুলিশ বলছে কাউকেই ছাড় দেয়া হবে না। গ্রাহকের অভিযোগ, প্রতারণার নিপুণ ছক এঁকেই বাজারে এসেছিল ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। দায় এড়াতে মালিকানা পরিবর্তন করে পণ্য সরবরাহ বন্ধ রাখায় দিশেহারা গ্রাহকরা। কোটি টাকা 1 লক্ষ গ্রাহকের যে এখন পড়ে আছে অনিশ্চয়তার ভিতরে, আসলে সবার, আমি গ্রাহক এবং যত বাংলাদেশে যত গ্রাহক আছে সবার একটাই কথা যে ভাই আমার টাকা কি হবে। বনানী থানার তদন্ত ওসি শেখ সোহেল রানা এটার হলো মাস্টারমাইন্ড, কারণ সে জানে বাংলাদেশে কোন আইনের কোন ধারা কিভাবে কি করতে পারবে, ঠিক আছে, সেই জন্য সে তার বোনকে দিয়ে এই কোম্পানিটা পরিচালনা করছে। 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের তীর বনানী থানার ওসি তদন্ত সোহেল রানার দিকে, কেননা তিনি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই। তথ্য মিলেছে মার্চ মাসে ই-অরেঞ্জের একটি অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা নিয়েছেন সোহেল রানা। 25 লাখ টাকা আমি আমার বোনকে তুলে দিয়েছিলাম, ও আমার চেকটা দিয়েছিল, আমি তুলে দিয়েছি।
আমি তো পুলিশে চাকরি করি, আমি জানি যে এই ব্যবসার ভবিষ্যৎটা কি। আমি আমার বোনরা অনেকবারই নিষেধ করছি যে এই ব্যবসা, তখন সে কিন্তু আমার বলতে বিক্রি করে দিচ্ছে। আমি আর এত কিছু রাখতে চাইনি ভাই। পুলিশ বলছে ই অরেঞ্জে জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। টাকাটা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার পরে মালিক প্রতিষ্ঠানের কাছে আসে কিনা অথবা তাদের দালালদের মাধ্যমে টাকাটা আসছে কিনা, এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার পরে কোন কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও আমরা যাচাই বাছাই করে দেখব। এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত থাকবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহকের করা 1100 কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে আগের মালিক সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমান এবং সিওও আমানুল্লাহ চৌধুরী, কিন্তু বর্তমান মালিকানা নিয়েও আছে ধোঁয়াশা। গ্রেপ্তারের আগে আমানুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন তিনি জানেন না ই অরেঞ্জের বর্তমান মালিক কে। যদি ওই মালিকের ছেড়েই দিত সাকসেসফুলি, মানে যারা প্রিভিয়াস মালিক আছে, আর যারা যদি কেউ নতুন নিত, এটা কি চুরি করে নেওয়ার মতো কোনো জিনিস? আর বেশি কিছু জানি না, আপনারাও যতটুকু জানেন। আমি একজন কর্মচারী, আমার জানারও তো একটা লিমিটেশন আছে। ই অরেঞ্জের টাকা আত্মসাৎকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত একদিনে করোনার মৃত্যু আরও কমেছে, তবে বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 117 জনের, আর করোনা আক্রান্ত হয়েছে 5717 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। একদিন পর আবারও বাড়ল দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 36,789 নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে 5717 জন, যা রোববারের চেয়ে 913 জন বেশি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.54%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 117 জনের, যা 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 25,399 জনে। মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 11 থেকে 40 বছরের মধ্যে 11 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 26 জন ও 60 74 জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন করোনার মৃত্যু ঝুঁকি থেকে এখনো নিরাপদ নন বয়স্করা। এজন্য প্রয়োজন আরও সতর্কতা ও টিকা নিশ্চিত করা। 80% ক্ষেত্রেই তো মানুষ আপনার সিমটোমেটিক ছাড়াই কিন্তু ঘরে এবং চিকিৎসা বাড়িতে থেকে ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আমাদের টেস্ট এবং চিকিৎসা থেকে আমাদের দূরে থাকতে হবে। দেখুন, মৃত্যুর সংখ্যা কিন্তু খুব বেশি কমেনি, এবং মৃত্যুর যদি দেখি আমরা 60 বছরের ঊর্ধ্বে মানুষের মৃত্যু সব থেকে বেশি। তার মানে হচ্ছে যে আমাদের বাড়িতে যে আমাদের বাবা মা সিনিয়র সিটিজেন রয়েছে, সেই জায়গাতে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, টেস্ট করতে হবে এবং চিকিৎসার আওতায় যেতে হবে। দেশে একদিনে করোনা থেকে সুস্থ হলেন 8,982 জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 13,72,856 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময় কমিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ কিভাবে দ্রুত নেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে আজ একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, দেশে আর করোনার গণটিকা ক্যাম্পেইন হবে না, নিবন্ধনের মাধ্যমেই সবাইকে টিকা নিতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সবাইকে করোনা টিকার আওতায় আনতে ভর্তুকি মূল্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সিনোফার্মের 3 কোটি, সিনোভ্যাকের 7.5 কোটি সহ মোট 10.5 কোটি টিকা কিনছে বাংলাদেশ। আগামীতে টিকা প্রাপ্তির সাপেক্ষে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। টোটাল 10.5 কোটি, যেটা WHO এর মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নিতে হবে, এটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকার দ্বিতীয় ডোজের ব্যবধান 1 মাস থেকে কমিয়ে 15 দিন করা যায় কিনা তা ভেবে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 15 দিনের মধ্যে দিচ্ছে অন্যান্য দেশে, সেই দেশের রেফারেন্সগুলো টেনে আলোচনা হয়েছে। এখন আমরা আমাদের যারা টেকনিক্যাল কমিটি আছে WHO এর সাথে আলাপ করে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এ মাসের শেষে
ও সেপ্টেম্বরের শুরুতেই ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে দেশের ৭ থেকে ৮ কোটি মানুষ টিকার আওতায় আসবে বলেও জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা নিতে ভোগান্তি কমেছে রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রে। নেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকার অপেক্ষা। তবে নিবন্ধনের ১.৫ মাস পর SMS পাওয়ার অভিযোগ অনেকের। দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনার চেষ্টা চলছে, জানায় কর্তৃপক্ষ। রাজধানীর তেজগাঁওয়ের নাক্কানগলা ইনস্টিটিউট টিকা কেন্দ্রের সকাল ৯টার চিত্র। নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি। ভোগান্তি আসলে তেমন না, এটা এক্সপেক্টেড, কারণ একে তো অনেক মানুষ নিচ্ছে ভ্যাকসিন। ৯টা থেকে টিকা শুরুর ১ ঘন্টা পরই শেষ হয়ে যায় লাইন। সোমবার যারা টিকা নিতে আসেন তাদের বেশিরভাগই SMS পান রাতে। যেমন আমি সরকারি কর্মচারী, আমার অফিস পালে আমি আসছি, SMS আসছে রাত ১টা বাজে। একদিন আগে বললো আমাদের প্রিপারেশনটা সেরকম থাকতে আর কি। ভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা ব্যবস্থা নেব, এটা দেখবো যে কেন এটা এরকম হচ্ছে। এই ধরনের সকালে দিলে রাত্রে 12টায় কেন পাচ্ছে। রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও ভিড় ছিল অনেকটাই কম। SMS দেখিয়ে স্বাচ্ছন্দ্যে টিকা দিতে পেরেছেন টিকা প্রত্যাশীরা। তবে নিবন্ধনের ১.৫ মাস পর SMS পাওয়ার অভিযোগ অনেকের। কর্তৃপক্ষ বলছে প্রবাসীদের অগ্রাধিকারে সাধারণ নাগরিকদের SMS পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, মডার্নার দ্বিতীয় ডোজ, ফাইজারের দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ। যারা মেসেজ পাচ্ছেন না, ১ মাস পরে মেসেজ না পাওয়ায় অনেকেই ভোগান্তিতে আছেন। যত তাড়াতাড়ি সম্ভব ডিজি অফিস থেকে এই মেসেজ দেওয়ার ব্যাপারে আমি ওনাদেরকে অনুরোধ করেছি। রবিবার পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩,৪৯,০০,০০০ মানুষ। প্রথম ডোজের ১,৬৬,৬১,০০০ ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৫,৭৫,৪৭৩ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মানুষ যখন জীবনের জন্য সংগ্রাম করছে তখন আওয়ামী লীগ করোনা নিয়ে দুর্নীতি করছে। সরকার করোনার টিকা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সবকিছু খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী উপহার দেয় জিয়া পরিষদ। গ্রামের স্কুল যেগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ বন্ধ। ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। যে স্কুল বন্ধ, এখন তারা বাপ মাকে সাহায্য করার জন্যই কাজ করছে, অর্থাৎ তারা দে হ্যাভ বিন অলরেডি ডাইভার্টেড। এই যে একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে একটা প্রজন্ম, সেই ক্ষতিটা কিন্তু সরকার থেকে আপনার মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা সেভাবে গ্রহণ করতে পারেনি। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ইতিহাসের উল্টো পথে যাত্রা শুরু করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উত্থান হয়েছিল বলেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আগস্ট আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। সোমবার আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের এক ভার্চুয়াল আলোচনায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে স্বাধীনতার অসাম্প্রদায়িক আদর্শ নষ্ট করতে খুনিচক্র তৎপর ছিল বলেন তিনি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের সংবিধানকে কলঙ্কিত করেছিল জেনারেল জিয়াউর রহমান। 21 বছর তো বিচার চাইতেই আমরা পারিনি, সে অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। ইতিহাসের সে উল্টো পথের যাত্রা, স্বাধীনতা দিবস, স্বাধীনতার স্থপতিকে বাদ দিয়ে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় অংশ নেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, 15ই আগস্টের ধারাবাহিকতায়
বিএনপি জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদ ও তত্ত্বাবধানে 21শে আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়। এসব হত্যাকাণ্ড চালানো তাদের রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এই বিএনপির প্রতিষ্ঠাই হচ্ছে হত্যার মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার রাজনীতির মাধ্যমেই তার উত্থান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র বহু আগে থেকে শুরু হয়েছিল। আওয়ামী লীগের নেতারা বলেন, জঙ্গিবাদী ও প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে না আসলে বিএনপি দল হিসেবে টিকে থাকতে পারবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল সদর উপজেলার প্রশাসনিক কার্যালয় থেকে স্থানীয় এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ব্যানার অপসারণ নিয়ে ইউএনও মুনিবুর রহমান ও মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থকদের বিরোধের সূত্রপাত। এর জেরে রাতে ইউএনওর বাসায় হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের গুলি। এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহর গ্রেপ্তার দাবি করে বৃহস্পতিবার রাতে কঠোর বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইউএনের বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন যে ভাষায় বিবৃতি দিয়েছে তার সঙ্গে সচিব ও বিভাগীয় কমিশনাররা একমত নন। সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছেন এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভায় উপস্থিত সচিব ও বিভাগীয় কমিশনাররা ওই মত দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যেখানে ইন্টারেকশনটা কম হয় সেখানেই এই ধরনের মিসকমিউনিকেশনের কারণে আনটুয়ার্ড ঘটনাগুলি ঘটে। তো এগুলো যেন না ঘটে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা নিজেরা আগে বসে দেখেন কি সলভ করা যায়। যদি আপনারা সলভ করতে না পারেন পরে দেখা যাবে আইন তো আছেই, কিন্তু আপনারা দেখেন যে এই সব ঘটনা কেন ঘটছে। ভুল বোঝাবুঝি থেকে ওই ঘটনাটি ঘটেছে দাবি করে এর পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়মিত মিথস্ক্রিয়ায় গুরুত্ব আরোপ করেন মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় পিবিআই এর এক পরিদর্শকের ঘুষ গ্রহণ নিয়ে ফোনালাপ সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘুষদাতার অভিযোগ, মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে অর্থ নেন ইন্সপেক্টর ধনরাজ। আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বলছেন, চক্রান্ত করে মিথ্যা অভিযোগের ফোনালাপ ফাঁস করা হয়েছে। নেত্রকোনার পিবিআই ইন্সপেক্টর ধনরাজ দাসের সাথে একটি মামলার আসামির কথোপকথন এটি। 2018 সালের একটি হত্যা মামলার বাদী আবুল হোসেন সহ 6 জনের বিরুদ্ধে কেন্দুয়ার ডাউকি গ্রামে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গত বছর মামলা করে আসামি পক্ষ। আবুল হোসেনের দাবি, ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে 1,20,000 টাকা নেন পিবিআই পরিদর্শক ধনরাজ। লুটপাটের মামলা করলো, আমরা আসামি করে দিব। তখন আমরা বলছি যে আমরা করছি না, আসামি করে দিতেন কেন? না, টাকা না দিলে আসামি করে দেন। পরে যে বাঁচার জন্য টাকাটা দিছিলাম। ফোনের কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন ইন্সপেক্টর ধনরাজ। তবে আদালতে পছন্দমতো চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন আবুল হোসেন, দাবি এই পুলিশ কর্মকর্তার। মিটিংয়ের জন্য ওই মার্ডার কেসের কাগজগুলি আনতে বলছিলাম, সে দেয় না দিয়ে সে অন্য ব্যাপারে যায়, উল্টাপাল্টা টাকা 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 করে আবার একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য, আমাকে একটা ভিক্টিমাইজ করার জন্য সে উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছে। কোনো সদস্য অনৈতিক কাজে জড়িত থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন পিবিআই কর্মকর্তা। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষ যাচাই বাছাই অনুসন্ধান তদন্ত করে সত্যতা পাইলে নিশ্চয়ই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কেন্দুয়া থানা পুলিশ আবুল হোসেনের বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনে মামলাটি মিথ্যা বলে উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইতে দেওয়া হলে দায়িত্ব পান পরিদর্শক ধনরাজ। তিনিও গত 13 এপ্রিল আসামিদের নির্দোষ উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বায়ু বাবলে ঢুকতে কাল হোটেলে উঠছে বাংলাদেশ দল। দুপুরে ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। কঠিন চ্যালেঞ্জে সাহসী কিউইরা। এএফসি কাপে কাল মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা কিংসের বাঁচা মরার লড়াই। লক্ষ্য পূরণের শতভাগ দেওয়ার প্রত্যয় তপুদের। কোয়ারেন্টিনে থেকে করোনা টেস্টে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ম্যাচ অফিসিয়াল আম্পায়াররাও একই সাথে হোটেলে উঠবে কাল। 3 দিনের কোয়ারেন্টিন শেষে 27 আগস্ট নামবে অনুশীলনে। অন্যদিকে ঢাকায় এসে কোয়ারেন্টিন শেষ করে টিম হোটেলের প্রোটোকল পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের 2 প্রতিনিধি। ব্যক্তিগত অনুশীলন শেষে টাইগাররা আপাতত ঘরবন্দি। 2 দিনের হোম কোয়ারেন্টিনে থেকে মাহমুদুল্লাহ লিটনরা করোনা টেস্টের আনুষ্ঠানিকতা সেরেছেন। টেস্টে নেগেটিভ আসলেই মুক্তি মিলবে না। হোটেলের বায়ু বাবলে কোয়ারেন্টিন করতে হবে আরও 3 দিন। 27 আগস্ট মাঠের অনুশীলন শুরু করতে পারবে ডোমিঙ্গো শিষ্যরা। খেলা পরিচালনাকারী সদস্য আছেন সবাই 24, 25 এবং 26-এ 3 দিনের রুম কোয়ারেন্টিন করবেন হোটেলে, এবং এই 3 দিনে 2 দফায় টেস্ট হবে এবং টেস্টের রিপোর্টের ভিত্তিতে সবাই 27 তারিখ থেকে বায়ুবাবলের বাইরে আসতে পারবেন। মঙ্গলবার দুপুরে লেইথামের দল পা রাখবে ঢাকায়। ওদের হোটেলে ওঠার আগেই করোনা প্রোটোকল দেখে নিয়েছে পর্যবেক্ষক দল। বুঝিয়ে দেয়া হয়েছে হোটেল রুম। কোয়ারেন্টিন শেষ করে বাংলাদেশ দলের সাথেই অনুশীলন শুরু করতে পারবে কিউইরা। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের 2 জন সদস্য 17 তারিখ এবং একজন সদস্য 20 তারিখ বাংলাদেশে এসেছেন। এছাড়াও 20 তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড দলের 2 জন খেলোয়াড়ও বাংলাদেশে এসেছেন। হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন। আজকে প্রথম পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন। প্রস্তুতি ম্যাচ না খেললেও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাচ্ছে নিউজিল্যান্ড। 1 সেপ্টেম্বর শুরু 5 ম্যাচের টি20 সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশের পথে নিউজিল্যান্ড দল। ঢাকায় পৌঁছাবে কাল দুপুরে। 3 দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে মাঠের প্রস্তুতি পর্ব শুরু হবে অতিথিদের। মিরপুরে স্লো স্পিনিং কন্ডিশনে চ্যালেঞ্জে সাহসী কিউইরা। নবীন সদস্যদের নিয়ে সফরে ভালো করতে মুখিয়ে লেইথামের দল। বিশ্বকাপ দলের কোনো সদস্য নেই। উপমহাদেশীয় কন্ডিশনের সাথে পরিচিত এমন ক্রিকেটারের সংখ্যা হাতে গোনা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল আসছে বাংলাদেশ সফরে। স্লো স্পিনিং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রস্তুতি হয়েছে সপ্তাহখানেক। টাইগারদের বিধ্বস্ত অজিদের দেখে সতর্ক ব্ল্যাক ক্যাপদের নবীন দল। সাহস সঞ্চয় করেই চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী অতিথিরা। উপমহাদেশের উইকেট সবসময় চ্যালেঞ্জিং, বিশেষ করে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের জন্য। দেশের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, এতে কোনো সন্দেহ নেই। যত দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবো ততই ভালো। একজন স্পিনার হিসেবে আমার কাজটা করতে চাই। সিনিয়রদের কাছ থেকে মিরপুরের কন্ডিশন সম্পর্কে কম বেশি ধারণা নিয়েছে তরুণরা। পরামর্শ মেনে মানসিকভাবে তৈরি হয়েছে সবাই। সাউদি হেনরির দলে থাকাটা দারুণ। ওদের সঙ্গে বোলিং সেশন করেছি, যদিও আমি নিজের মতো করে অনুশীলন করেছি। বাংলাদেশ সিরিজে আমাদের পরিকল্পনা নিয়ে ওদের সঙ্গে কাজ করছি। অভিজ্ঞতা না থাকায় তরুণদের জন্য বড় সুযোগ এই বাংলাদেশ সফর। এই অভিজ্ঞতা কাজে দেবে ভবিষ্যতের চ্যালেঞ্জে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি কাপে কাল বাঁচা মরার ম্যাচ বসুন্ধরা কিংসের। ইন্টারজোনাল সেমিফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বিপরীতে কিছুটা নির্ভর প্রতিপক্ষ মোহনবাগান এফসি, তাদের জন্য ড্র করলেই চলবে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকেল 5টায়। ক্লাব ফুটবলের মোড়কে 2 প্রতিবেশীর লড়াই। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে ভারতের মোহনবাগান এফসি। মাঝে স্পোর্টসকে হারিয়ে বেঙ্গালুরুর সাথে ড্রতে কঠিন সমীকরণ বসুন্ধরার সামনে। ইন্টারজোনাল সেমির প্লে অফে যেতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে 2 জয়ে শীর্ষে থাকা মোহনবাগানের জন্য ড্র করলেই চলে।
2 ম্যাচে 5 গোল করেছে মোহনবাগান। বসুন্ধরার স্কোরিংয়ে সমস্যা ধরা পড়েছে। 2 ক্লিন শিটে ডিফেন্স নিয়ে কিছুটা স্বস্তি কিংস শিবিরে। মাঝ মাঠে বলের দখলে 2 দলই ছিল পিছিয়ে। বাঁচা মরার ম্যাচে ঘুরে ফিরে আলো রবসন রবিনিওর দিকে। এই ব্রাজিলিয়ান বসুন্ধরা অ্যাটাকের মূল অস্ত্র। ফিটনেস সমস্যায় নিষ্প্রভ রাউল বেসেরা দলের চিন্তা বাড়িয়েছে। মোহনবাগানের চ্যালেঞ্জে 4-1-4-1 ছক বদলে প্ল্যান বিতে ঝুঁকতে পারে অস্কার ব্রুজেন। লাতিন ত্রয়ের সাথে দেশিদের সমন্বয়ে সাফল্য চান অধিনায়ক। এটা অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হয়ে গেছে, বিকজ মোহনবাগান অনেক পুরাতন টিম। বসুন্ধরা আপনার রিসেন্ট প্রায় 3-4 বছর হয়েছে আমরা খেলতেছি, কিন্তু আমাদের সাফল্য অনেক। তো আশা রাখি এই ম্যাচের টেম্পারমেন্টটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এই ম্যাচটাই নির্ধারিত করবে নেক্সট রাউন্ডে যাওয়ার। আমরা এখনো কোনো গোল হজম করিনি। প্রিমিয়ার লিগে আমরা মাত্র একটি ম্যাচেই হেরেছি, তাই হার নিয়ে দুশ্চিন্তা নেই। আমরা জানি আমাদের জিততেই হবে। 90 মিনিট সেরা ফুটবল খেলেই সেটা করতে হবে। টানা 2 ম্যাচে হলুদ কার্ডের খাড়ায় মোহনবাগান পাচ্ছে না ওদের ফ্রেঞ্চ তারকা হুগো বুমুসকে। তবে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে সাহসী কোচ হাবাস। রয় কৃষ্ণার সাথে শুরুর একাদশে দেখা যাবে আশুতোষ মেহতাকে। বাংলাদেশ কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবাই জানে। বাঙালিদের ভেতর আলাদা খাতির তো আছেই। মাঠে একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমাদের শতভাগ দিতে হবে। 2019 এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল ঢাকা আবাহনী। বাংলাদেশ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বের সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাবে নারী ফুটবলারদের ডায়েট ও ফিটনেস ম্যানেজমেন্ট নিয়ে হতাশ বাফুফে। ফুটবলারদের প্রতি ক্লাবগুলো যত্নবান না হওয়ার অভিযোগ উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নেপালে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা। 7 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে সাবিনারা। লিগ শেষ করে মাসখানেক হলো চলছে জাতীয় নারী দলের ক্যাম্প। সকাল থেকে সন্ধ্যা 3 সেশনে হয় কঠোর অনুশীলন। কিন্তু ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তা ম্যানেজমেন্টের। লিগ চলাকালীন ঠিকমতো ডায়েট চার্ট অনুশীলন করেনি ক্লাবগুলো, এমন অভিযোগ বাফুফের। সেটা অনেক হার্ড ট্রেনিং, যে কারণে আমাদের সিনিয়র মেয়েদের মধ্যে শুধু সাবিনা টিকে আছে, বাকিরা কিন্তু সব পালিয়ে গেছে। এই লেভেল থেকে ট্রেনিং হয় না। প্লাস ফুডিং একটা বড় জিনিস। আমাদের এখানে ডায়েট কিন্তু একদম বাইরের ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট চার্ট করা এবং সেই ডায়েটটাই মেনটেন করা হয়। আমরা যখন ফিরে আসে তখন ওভারওয়েট হয়ে আসে। যদি ওখানে যদি ওই লেভেল থেকে প্র্যাকটিস হয়, ট্রেনিং হয়, তাহলে তো ওভারওয়েট হতে পারে না। এখানে যেমন আমরা মাছ মাংস বেশি খাওয়াই, ভাত খাওয়াই কম, কিন্তু ওখানে গিয়ে তো ওরা অনেক বেশি ভাত খায়। এশিয়া কাপের বাছাই পর্বে 19 সেপ্টেম্বর জর্ডান ও 22 সেপ্টেম্বর ইরানের বিপক্ষে খেলবে সাবিনারা। বয়সভিত্তিক ফুটবলে এই 2 দেশকে হারানোর সুপ্রস্তুতি আছে লাল সবুজের। সেখান থেকে প্রেরণা খুঁজিয়ে ভালো করার আশা ফেডারেশনের। জর্ডানকে আমরা যখন এজ লেভেলে হারিয়েছি, তখন সিনিয়র লেভেলেও আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে আমরাও কম না, আমরাও স্ট্রং। ওরা ফিজিক্যালি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, কিন্তু আমরাও টেকনিক্যালি আমরা ওদের থেকে কম নেই, বাট আমাদের চেষ্টা করতে হবে। নেপালে 2টি প্রস্তুতি ম্যাচের জন্য 7 সেপ্টেম্বর দেশ ছাড়বে দল। সেখান থেকে উজবেকিস্তানের উড়াল দেবে সাবিনারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ অগ্রগতি। সবশেষ রোড স্ল্যাবটি বসেছে পদ্মা সেতুতে। এর মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ রূপ পেল সেতুর 6.15 কিলোমিটারের সড়ক পথ। অক্টোবরে শেষ হবে পিচ ঢালাইয়ের কাজ। নির্মাণ কাজের চলমান গতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়েই চালুর আশা করছে কর্তৃপক্ষ। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট 4 সেপ্টেম্বর। এছাড়া ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সকল ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সিলেট 3 আসনে 2বার তারিখ দিয়েও ভোট করতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ গত 28 জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এর একদিন আগে হাইকোর্টের এক আদেশে তা স্থগিত করা হয়।
স্থগিত থাকা সিলেট ৩ নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় আগামী ৪ সেপ্টেম্বর ভোট গ্রহণের। নির্বাচনের আগে প্রার্থীরা মাত্র ২৪ ঘন্টা প্রচার চালাতে পারবেন। ২৬ জুলাই থেকে ২ তারিখ পর্যন্ত একটা লম্বা সময় যারা প্রচার করেছেন গ্যাপ পড়ে গেছে। এই জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত তারা তাদের যে ভোটার আছেন তাদেরকে সেন্সিটাইজ করার জন্য একদিন সময় দিয়েছেন, অর্থাৎ প্রচার করতে পারবেন এই একদিন। ইসি সচিব আরও জানান, কুমিল্লা ৭ উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি এবং করোনার কারণে স্থগিত ১৬৭ ইউপি এবং ৯ পৌরসভার নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে। কমিশনার বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ অন্যান্য যদি উপজেলা পরিষদের কোনো উপনির্বাচন থেকে থাকে যারা মারা গেছেন, এগুলো ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। আটকে থাকা সব নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে আগামী মাসের প্রথম সপ্তাহে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি শুল্ক কমানো হলেও এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামেই। খাদ্য সচিব বলছেন, আমদানি চাল বাজারে এলে দাম কমবে, তবে মিল মালিকদের কারসাজি বন্ধে জোর তদারকি চেয়েছেন কৃষি অর্থনীতিবিদেরা। করোনা মহামারীর মধ্যেও চালের উৎপাদন হয়েছে ভালো, সরকারি গুদামে বেড়েছে মজুদও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে আন্তর্জাতিক পর্যায়েও এর দাম কমের দিকে, তবে দেশে বাজারের চিত্র তার বিপরীত। মোটা চালের দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা কেজি। ভালো মানের ১ কেজি নাজির সাহিলের জন্য গুনতে হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। মানভেদে মিনিকেটের দাম ৬০ থেকে ৬৫। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা না খেয়ে মরতেছে। এই যে ১০ কেজি নেই, কোনোভাবে রুটি মুটি খায়া দিনটা পারি করতেছে। আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত করো, আর বলার কিছু না। বাড়তি দামের কথা মেনে নিয়ে খাদ্য সচিবও বলছেন, অতীত অভিজ্ঞতা থেকেই এবার সঠিক সময়ে আমদানির সিদ্ধান্ত হয়েছে। তবে দাম নাগালে রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আন্তরিক হতে হবে। এটা নির্ভর করে আমাদের ব্যবসায়ীদের উপর, যাদেরকে আমরা বরাদ্দ দিই। তারা যদি আনতে আগ্রহী থাকে তাহলে বাজারের দাম বাড়ছে, যদি তারা মনে করে যে এটা আমরা আনবো না, আমাদের কাছে যেটা স্টক আছে এটা আমরা ব্যবহার করবো, বেশি বেশি দাম দিয়ে মানুষ কিনবে, সেটা আলাদা। এখন সেটা তো আমাদের কন্ট্রোলে না, তো আমরা এই কারণে একটু বেশি করেই বরাদ্দ দিচ্ছি, যে অন্তপক্ষে একটা পরিমাণ তো আসবে। এবছরের শুরুতে আমদানির সুযোগ নিয়েও অনেকে তার সঠিক ব্যবহার করেনি। ১৫ লাখ টনের মধ্যে দেশে আসে ৭ লাখের কিছু বেশি। তাই এবার জোর তদারকি চাইছেন কৃষি অর্থনীতিবিদরা। মিল মালিক এবং কৃষক তাদের নিকট থেকে যেন আমরা যথেষ্ট পরিমাণ চাল বাজারে পাই, সেটির উদ্যোগ নেওয়া দরকার। কোনোভাবেই যেন কেউ পরিকল্পনা করে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তার জন্য সরকারের যে সমন্বয় রাখা দরকার, সেই সমন্বয়টি অব্যাহত রাখতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুদ ১৩,৮৯,০০০ টন। আমদানি শুল্ক ৬২% থেকে কমিয়ে ২৫% করে প্রাথমিকভাবে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আর এ সুবিধা বহাল থাকছে ৩০ অক্টোবর পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকের ম্যাপ অনুযায়ী সব রাস্তা উদ্ধার করা হবে বলে জানিয়েছে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর দক্ষিণ কাফরুলে পরিদর্শনে গিয়ে আজ একথা জানান তিনি। মেয়র বলেন, দক্ষিণ কাফরুল থেকে শেওড়াপাড়া যাওয়ার রাস্তাটি রাজুকের ম্যাপ অনুযায়ী ৩০ ফুট হলেও বাস্তবে অনেকটাই দখল হয়ে গেছে। যেসব ভবন মালিকরা রাস্তা দখল করে বাড়ি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় রাজুকের চেয়ারম্যান আমিনুল্লাহ নুরি জানান, পর্যায়ক্রমে রাজধানীর সব রাস্তা ম্যাপ অনুযায়ী উদ্ধার করা হবে। যারা ইমারত নির্মাণে রাজুকের বিধিমালা মানেননি তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। একটি ডাইং এবং প্রিন্টিং কারখানা মাসে ১০ লাখ টাকার গ্যাস চুরি করত, তাও আবার তিতাসের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে। কিন্তু কারখানাটির শেষ রক্ষা হলো না। নারায়ণগঞ্জে সেই কারখানার গ্যাস লাইন অবশেষে বিচ্ছিন্ন করেছে তিতাস। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ভূঁইয়া প্রিন্টিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি এটি।
প্রায় 12 বছর ধরে তিতাসের গ্যাস ব্যবহার করে ফ্যাক্টরিটি চলছিল। এটিতে কোনো বৈধ লাইনই নেই। খবর পেয়ে তিতাসের কর্মকর্তারা অভিযানে যাওয়ার পর ফ্যাক্টরিতে তালা মেরে কাজ বন্ধ করে পালিয়ে যায় কর্মচারীরা। তিতাস জানায় প্রতি মাসে প্রায় 10 লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহার করে প্রতিষ্ঠানটি। এর আগেও 2015 সালে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর হয় মামলা। এর মধ্যে আবারও সংযোগ স্থাপন করে কারখানা মালিক সবুর ভুঁইয়া। গতকালকে আমরা জানতে পারছি যে এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। তো আজকে আমরা কেন্দ্রীয় ভিজিলেন্স, আমাদের লোকাল অফিস এবং আমরা সবাই এখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। এ নিয়ে ভুঁইয়া প্রিন্টার্স অ্যান্ড ডাইং ফ্যাক্টরির মালিক সবুর ভুঁইয়ার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে অবৈধ সংযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন। বারবার সংযোগ কিভাবে দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এলাকাবাসী বলেন, অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিতাসের অসাধু কর্মকর্তা জড়িত। তারাই লাইন কাটে, তারাই সংযোগ দেয়। প্রশ্ন লোক এটা কিছু ইনভলভ আছে এটার সাথে, এছাড়া কিছু না। এটা তো ক্ষমতাদের একটা কাজ, ক্ষমতাদের ব্যক্তি ছাড়া তো কিছু করবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই রকম অসংখ্য শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারকে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে লোকসান ঠেকাতে সেই সব অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। পদ্মা সেতুতে বসানো হয়েছে শেষ রোড স্ল্যাব। এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল সেতুর সড়কপথ। সেতুর সার্বিক অগ্রগতি 94.25% এবং অক্টোবরেই শেষ হবে পিচ ঢালাইয়ের কাজ, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকাল 10:15টার দিকে পদ্মা সেতুতে বসানো হয় শেষ রোডওয়ে স্ল্যাবটি। এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল সেতুর 6.15 কিলোমিটার সড়ক পথ। যানবাহন চলাচলের জন্য এখন বাকি থাকলো পিচ ঢালাই, লাইট স্থাপন সহ কিছু কাজ। দ্রুত গতিতে সেতুর নির্মাণ এগিয়ে চলায় নানা স্বপ্নে বিভোর দুই পাড়ের মানুষ। আজকে যেহেতু রোডে স্ল্যাবটা বসলো, তো আমরা খুব শীঘ্রই হয়তো এখানে যানবাহন নিয়ে নিজেরা যাতায়াত করতে পারবো। এই শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দুর্ভোগ, অনেক কিছু শেষ হবে। এখন আমরা অপেক্ষা আছি কবে দক্ষিণবঙ্গের নদীর ওপারের লোক এই ব্রিজ দিয়ে চলাচল করবে। মডিউলগুলোর সংযোগস্থলে অনস্পট স্ল্যাব কাস্টিং শেষ হলে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য উপযুক্ত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মূল সেতুর মধ্যে আমাদের এর পরবর্তী কাজই হচ্ছে আমাদের প্যারাপেট ওয়াল বা যেটা আমরা বলি রেলিং বলি বা মিডিয়ান, এগুলো আমাদের কাজ বাদ আছে। এটা করার পরপরে হবে আমাদের রোডওয়ে পেভমেন্টের কাজ। আমরা আশা করছি বাকি কাজটা স্মুথলি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি এ পর্যন্ত 94.25%। দ্রুত নির্মাণ এগিয়ে চলায় নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটির চালুর আশা করছেন তিনি। অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। পদ্মা সেতুর কাজ বন্ধ নেই। আমরা ইনশাল্লাহ টার্গেটের মধ্যেই আমরা পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। শেষ স্ল্যাবটি বসানোর মাধ্যমে শেষ হলো 2917টি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। গত 20 জুন বসানো হয় রেলওয়ের শেষ স্ল্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।